আমি আসলে মানে পাহাড়ের প্রতি খুবই বায়াসড। আমি আসলে রাজনীতিতে অ্যাক্টিভ থাকতে চাই। আমি অবশ্যই আমাদের কথাগুলো বলতে চাই এবং ডাকসু ইলেকশনের পরে আমি হিলট্রেক্সে যখনই যে জায়গায় গিয়েছি আমি এত সম্মান এত ভালোবাসা পেয়েছি, তো আমার কাছে রাজনীতি করাটা একটা দায় হয়ে দাঁড়িয়েছে। কল্পনা চাকমা আসলে একটা বড় মাপের মানুষ, আমি তার ধারে কাছে কখনো পৌঁছাতে পারবো না। আমি যেটা করতে পারি তার উত্তরসূরি হিসেবে তার যে অসমাপ্ত কাজকর্ম আছে সেটা আমি করার আপ্রাণ চেষ্টা করতে পারি। আমার সাথে আছেন আজকে হেমা চাকমা। আমি হেমাকে স্বাগত জানাই আমার আজকের এই পর্বে। স্বাগত হেমা, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা হেমা, আমি প্রথম থেকে শুরু করতে চাই, যেটা হচ্ছে আপনি যখন নির্বাচিত হয়েছেন গত সেপ্টেম্বর মাসে 2025 সেপ্টেম্বর আপনি যখন নির্বাচিত হয়েছেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল একটু যদি বলতেন আমাদেরকে। আচ্ছা, নির্বাচিত যে হব এটার অনুভূতি আগে থেকেই কখনোই আমি ভাবিওনি। কারণ আমি আসলে জানতাম আমি কখনো নির্বাচিত হব না, এটা আমার কখনোই আমার এক্সপেকটেশনে ছিল না। তো সেই জায়গা থেকে আমাদের নির্বাচন হয় সেপ্টেম্বরের 9 তারিখে, এবং যেহেতু এটা একটা বড় ধরনের নির্বাচন হয়েছিল, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের এই জায়গায় প্রায় 40,000-এর মতো ভোটার ছিল। তো সেই জায়গা থেকে আসলে আমি যে পদে অংশগ্রহণ করেছিলাম এটা সবচেয়ে ছোট পদ। তো সবাই আসলে মোটামুটি টপ 3 ভিপিজিএস এজিএস নিয়ে সবাই মাতামাতি করছিল। তো সেই জায়গায় আমি সদস্য পদে দাঁড়ানোর কারণে আমাদের রেজাল্ট আসলে জানাও সম্ভব হচ্ছিল না ওই দিন রাতে। তো রেজাল্ট আসলে জানতে পারি আমি তারপরের দিন, তখন অলমোস্ট 10টা বাজে। তো এটা আমার জন্য খুবই আনএক্সপেক্টেড ছিল, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না আসলেই কি আমি নির্বাচিত হয়েছিলাম কিনা আর কি। তো মানে যেহেতু এটার আমার আগে থেকে এরকম কোনো ধরনের চিন্তা ভাবনা ছিল না, নির্বাচিত হওয়ার পরে মানে ভাবতে একটু কষ্ট হয়েছিল যে আমি নির্বাচিত হয়েছি, এবং পরে আহামরি তেমন ভালো লাগেনি আবার খারাপও লাগেনি এরকম। এই এক বছরের কাছাকাছি সময়, আপনার খুব মেয়াদ শেষের কাছাকাছি সময়, যদি আমি এক বাক্যে আপনাকে বলতে বলি এখন পিছনে ফিরে যাওয়ার যে অনুভূতিটা, যে ইয়েটা আছে, এটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যদি সংক্ষিপ্ত করে বলেন? আচ্ছা, হ্যাঁ, অলমোস্ট আসলে 1 বছর আর মাত্র 1 মাস বাকি আছে। তো সেই জায়গা থেকে মনে করি একদম পিছনে যদি ফিরে যাই, আমি আসলে ওই হেমা চাকমাকে দেখি যে আসলে খুব বেশি পলিটিক্যালি কনসাস ছিল না। মানে আমার যেটা মনে হয়েছে ডাকসু ইলেকশন করার পরে আমার মধ্যে যে রাজনৈতিক সচেতনতা সেটা আসছে। আমি আসলে নির্বাচিত হওয়ার পরও আমি বুঝতে পারি না যে কিভাবে কোন দিক দিয়ে কিভাবে ফাংশন করে, কারণ আমি কখনো সাংগঠনিক সংগঠন না করার কারণে কোনো ছাত্র সংগঠন করি নাই। যার কারণে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা লার্নিংস। আমি এখান থেকে অনেক কিছু শিখেছি আসলে, মানে বাংলাদেশে রাজনীতিটা কিভাবে হচ্ছে বা ছাত্র সংগঠনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে, কিভাবে এক একটা রাজনীতি এক একটা আন্দোলন এক একটা মিছিল কিভাবে ফাংশন করে, এই জিনিসগুলো আমাকে বুঝতে শিখিয়েছে এই ডাকসু ইলেকশন। আমার কাছে মনে হয় আমার জন্য এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে আমি যদি ডাকসু ইলেকশনে নির্বাচন না করতাম তাহলে হয়তো এই জিনিসগুলো আমার কাছে অজানা হয়ে যেত, তখন অন্য এক ধরনের হেমা চাকমা আমি হয়ে থাকতাম। আমি এখন যেটা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই এক বছরের মধ্যে আপনি নিজের ভিতর কোন পরিবর্তনটা অনুভব করছেন? আমি মনে হয় আগের চেয়ে একটু কনফিডেন্ট হয়েছি, এবং আমি রিসেন্টলি এটাও খেয়াল করেছি অবশ্যই আমি ইম্পোস্টার সিনড্রোমে ভুগছি। তো আমার কাছে মনে হয় যে আমি যাই অর্জন করি, যত কষ্টে অর্জন করি না কেন, আমার কাছে মনে হয় আমি দৈবক্রমে পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সিনড্রোমটা ডাকসু ইলেকশনের মাধ্যমে কিছুটা হলেও আমি একটু হলেও ইমপ্রুভের দিকে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে আমি কষ্ট করেছি, এই কষ্টটা আমাকে পে অফ করেছে। কিন্তু আগে আসলে আমি মনে হয়তো আমি যা কিছু অর্জন করি না কেন এটা আমি দৈবক্রমে পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে একটা বোঝাপড়ার তৈরি হয়েছে নিজের মধ্যে, আমি কি আমার লিমিটেশনস কি সেটা আমি বুঝতে পেরেছি, এবং একই সাথে আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। আমি এখন চাইলে অনেক কিছু কথা বলতে পারি, যেটা হয়তো আগে একটা কথা বলার জন্য আমাকে 5 মিনিট ভাবতে হতো, আমি এখন র্যান্ডমলি ঠুসঠাস করে কথা বলতে পারি। এটা মনে হয় আমার একটা লার্নিংস। আপনি যে প্রত্যাশা নিয়ে শুরু করছিলেন, তার সাথে বাস্তবতার সাথে কতটুকু মিলছে এখন আপনার কাজের মধ্যে? এটা আসলে আকাশ পাতাল একটা তফাৎ। যে প্রত্যাশা নিয়ে আমি অংশগ্রহণ করেছিলাম ইলেকশনে, শেষ পর্যায়ে এসে মনে হচ্ছে আমি নিজেও অনেকটাই হতাশ, এবং একই সাথে পুরো এনভায়রনমেন্টটাও একটা হতাশার মধ্য দিয়ে আছে এই জায়গায়। মনে করেছিলাম শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হলে হয়তো ভালো মতো কাজ করার একটা স্কোপ পাবো, কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে ডাকসুতে তো আসলে একই প্যানেলের মানুষজন থাকাতে ওরা নিজেদের মতো কাজ করে। তো সেই জায়গা থেকে আমাকে সিস্টেমেটিক্যালি সাইডলাইন করে দেওয়া হয়, এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে প্রশাসনিক ব্যবস্থা সেটাও আসলে খুবই আমলাতান্ত্রিক একটা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। আমি যদি কোনো একটা ইনিশিয়েটিভ নিতে চাই, তো সেটা যদি বাস্তবায়ন করতে হয় আসলে একটা কাজের জন্য আমাকে
অনেকগুলো ফাইলের মুখোমুখি হতে হয় এবং এটা খুবই লেন্দি প্রসেস। সেটা আসলে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই প্রত্যেকটা স্টুডেন্ট জানে আসলে এখানে ভর্তি হওয়ার জন্য কী পরিমাণ একটা লং প্রসেসের মধ্যে যেতে হয়, যেখানে আমাকে 10 টাকা পে করার জন্য আমাকে ব্যাংকে যেতে হচ্ছে, যেটা আমি অনলাইনে 2 মিনিটের মধ্যে দিয়ে করতে পারছি। তো এখানে আসলে আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা এবং একই সাথে আমার যারা কলিগ আছে তাদের সহযোগিতা না পাওয়ার কারণে আমার এই পথটা আসলে যেরকম মসৃণ হওয়ার কথা ছিল অতটা ওরকম হয়নি আর কি। আচ্ছা, আমরা তো খেয়াল করেছি যে আপনি যখন নির্বাচন করছেন, নির্বাচনে প্রচারণার সময় অনেক বাধার সম্মুখীন হয়েছেন, হ্যাঁ, এই সমস্যাগুলো কি এখনো ফেস করছেন কিনা? কোনো একটা সমস্যা যখন নতুন নতুন ফেস করতে হয় তখন অনেক সমস্যা মনে হয়, কিন্তু যখন এই সমস্যাগুলো প্রতিনিয়ত আপনাকে ধাক্কা দিবে তখন আসলে এই সমস্যাগুলো সমস্যা মনে হয় না। এখন মনে হয় যে হ্যাঁ, এটা একটা জীবনের পার্ট হয়ে গেছে। তো এটাই মনে হয় যে ইলেকশনের টাইমে আসলে অনেক কিছু ফেস করেছিলাম। এমন অনেক ঘটনাও ঘটেছিল যে আমি যখন পোস্টার বিলি করছিলাম আমার চোখের সামনে আমার পোস্টার ছুঁড়ে মেরে দিয়ে অনেকে চলে গিয়েছিল, বা অনেকে আমার মুখের সামনে অনেক গালি দিয়েছিল, যে অনেক ধরনের প্রবলেমগুলো ফেস করেছি। তো এখন যেটা হয় আসলে এরকম হয়তো অনেকগুলো ঘটনা আমার সাথে ঘটে, কিন্তু আগে যেরকম মন খারাপ হতো সেই মন খারাপটা আসলে এখন কমে গিয়েছে। আমি এবার জানতে চাইবো সেটা হচ্ছে আপনি ডাকসুর দায়িত্ব পালনকালীন সময়ে এমন কোনো কি উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগটা আসলে অন্যদের অসহযোগিতার কারণে আপনি করতে পারেননি, এমন কোনো কি উদ্যোগ নিয়েছেন? আহ, ডাকসুতে আসলে অনেকগুলো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি, কিছু জায়গায় সফল হয়েছি, কিছু জায়গায় প্রসেসিং পর্যায়ে আছে, কিছু জায়গায় অসফল হয়েছি। তো আমার খুব ইন্টারেস্টিং একটা ঘটনা মনে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে অনেকে অনেক কিছু কথা বলে, আমি তো ধরেন একলা একটা মানুষ, আমার কোনো মার্ডার পার্টি নাই, কিংবা একই সাথে আসলে আমার যারা কলিগ আছে তারাও আমাকে সেভাবে সহযোগিতা করে না। তো আমাকে যদি কোনো ইনিশিয়েটিভ নিতে হয় তাহলে একাই আমাকে নিতে হয়, আমাকে একাই প্ল্যান করতে, আমি একই সাথে একাই এক্সিকিউটিভ মানে এটা হচ্ছে আমাকে ইমপ্লিমেন্টেশন করতে হয়। তো আমার যেটা এখানে মনে হচ্ছে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উপরে খুব বৈষম্য চলমান আছে এখনো পর্যন্ত। আমাদের এখনো একটা অনলাইনে না, আমাদের অলরেডি একটা আন্দোলন চলমান আছে যে নারীদের হল গেট 24/7 খোলা রাখার ক্ষেত্রে। এই যে আন্দোলনটা আমরা শুরু করেছি, আমার অনেক ডাকসুর বাইরে বিশেষ করে যারা আছে, যারা নারীদেরকে সমানভাবে ট্রিট করে পুরুষ শিক্ষার্থীদের মতো, তারা আমার সাথে আছে। তো আমরা আন্দোলনটা শুরু করার কারণে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে দাবি, 3টা দাবি, সেটার সাথে ডাকসুর যে দাবি সেটা ম্যাচ করে না। তারা হয়তো সময়টাকে একটু শিথিল করতে চায়, কিন্তু আমরা চাই হচ্ছে 24/7। তো এই জিনিসটা এখনও হ্যাঙ্গিংয়ে আছে, এখনও ঝুলন্ত অবস্থায় আছে। আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায়। কিন্তু এটা আরেকটা ঘটনা আমার মনে পড়ে, 5টার পরে সেন্ট্রাল ফিল্ডে এখন যখন একটা নারী শিক্ষার্থী ঢুকতে যায় তাকে দারোয়ানরা বাধা দেয়, এবং তার পরবর্তীতে আমি একটা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে প্রশাসন পোড়াও বারবিকিউ আর কি, যেটা আসলে নারীদের উপর যে বৈষম্য সেটার প্রতীকী হিসেবে আমরা একটা সেন্ট্রাল ফিল্ডে একটা বারবিকিউর পার্টি আয়োজন করেছিলাম। প্রায় 100-এর অধিক মেয়েরা আসছিল, খুবই চমৎকার আয়োজন। এটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ আমি আসলে তখন কোনো কিছু বুঝতে পারি নাই কীভাবে জিনিসগুলোকে ফাংশন করতে হবে, কীভাবে প্রেস কনফারেন্স করতে হয়। বাট ওইটা করার পরে আসলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আমি চাইলে একলা করতে পারি। একলা বলতে আমি এই না যে পুরোপুরি একলা করছি, আমার সাথে অনেক বন্ধু বান্ধব, আমার অনেক জুনিয়র সিনিয়র আছে যারা আমার সাথে কাজগুলো করতে চায়, কিন্তু ডাকসুর পক্ষ থেকে আসলে তাদেরকে আমি সেভাবে পাই না। আমার কাছে যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে আপনার স্মৃতিতে এমন কোনো স্মৃতি আছে যে আপনি এই 1 বছরের মধ্যে এমন কিছু অর্জন করেছেন যেটা কিন্তু আপনার সারা জীবন আপনার একটা স্মৃতিময় হিসেবে থেকে যাবে, বা সারা জীবন আপনি মনে রাখবেন, এমন কোনো কিছু অর্জন করেছেন এখানে? এখানে আসলে ডাকসুতে অর্জনের যে থলিটা খুব বেশি আসলে ভরা না, কারণ মানে একটা মানুষ আর কতটুকু করতে পারে, তার যখন টিমমেটরা তাকে হেল্প করছে না, প্রশাসনের একটা হেল্প সে পাচ্ছে না, তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, আমি মাত্র যে ঘটনাটা বললাম যে প্রশাসন পোড়াও বারবিকিউ, এটা একটা খুব সুন্দর ইমপ্যাক্ট হয়েছে। আমি যখন এই প্রোগ্রামটা করলাম তখন মেইন স্ট্রিম মিডিয়া থেকে সবাই খুব সুন্দর মতো এই জিনিসটা ফিচার করেছিল, এবং আমি যখন এই প্রোগ্রামটা করি এরপর থেকে আমি কখনো শুনি নাই যে মেয়েরা 5টার পরে সেন্ট্রাল ফিল্ডে ঢুকতে কোনো ধরনের হ্যাসেল হচ্ছে। এবং আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যাই বেছে নিয়েছি, সেটা হচ্ছে নারীদের অবাধে চলাচল করা বা তাদের মানে এখানে যে বৈষম্যগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। কোনো নারী যখন হ্যারাসমেন্টের শিকার হয় তখন তাকে নিয়ে আমি প্রক্টর অফিসে বারবার দৌড়াদৌড়ি করেছি। কখন কোনো একটা নারীকে যখন হ্যারাসমেন্ট করা হয়, সাইবার বুলিং করা হয়, তখন আমি তাদের সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করেছি। এবং
যখন আমার দেখা হয় আসলে তাদের সাথে, যখন বলে আপু এই কাজটা আপনি ভালো করেছেন, মানে এটা আমার কাছে মনে হয় যে আমার জীবনের সেরা একটা পাওয়া। আমি হয়তো অনেক কিছু করতে পারিনি, কিন্তু আমি যে কাজটা করেছি মেয়েদের জন্য, মেয়েরা আমাকে এই জিনিসটার জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো আমার কাছে মনে হয় যে আমি হয়তো অনেক বড় কিছু করতে পারিনি, কিন্তু ছোট ছোট যে ইম্প্যাক্টগুলো আছে, মেয়েরা এখনও আমাকে ভরসা করে কল দেয় যে আপু আমি এই প্রবলেমটা ফেস করেছি। তো এই জিনিসটা আমার খুবই চমৎকার লাগে। ইভেন গত কয়েকদিন আগে একটা জুনিয়র আমাকে মেসেজ দিয়েছে যে তাকে একটা ছেলে ফলো করছিল, তার ফেসবুক আইডি থেকে সংগ্রহ করে তাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট করছিল। আমি জাস্ট বলেছিলাম যে তাকে তুমি জাস্ট একটা অনলাইনে জিডি করো, অথবা তুমি শাহবাগ থানায় গিয়ে জিডি করো, এবং ওই জিডির কপিটা হচ্ছে ওই লোককে তুমি পাঠিয়ে দাও। এবং সে সেটা করেছে। সেটা করার পরে বলছে আপু সে মনে হয় ভয় পেয়েছে, আমাকে আর কোনো ধরনের মেসেজ বা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে না। এই যে ছোটো ছোটো জিনিসগুলো আসলে আমার মনে অনেক ভালো লাগা কাজ করে আর কি। আপনি যতটা না ডাক্তার মেম্বার, তার চেয়ে আপনার বড় পরিচয় হচ্ছে আপনি পার্বত্য চট্টগ্রামের একজন সন্তান। সেই হিসেবে আমি বলতে চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনি যেভাবে ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করছেন, ওখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন, তার থেকে বাইরে গিয়ে আপনি এখানকার পড়ুয়া শিক্ষার্থীদের যারা আছে তাদেরকে তাদের দায়িত্বটা কতটুকু বহন করতে পারছেন বলে আপনার মনে হয়? এটা ডাকসু নির্বাচনের সময় আমি ফেস করেছিলাম। আমাকে বলা হয়েছিল এখানে পাহাড়ি শিক্ষার্থী আসলে বসবাস মানে পড়াশোনা করে হয়তো 300 বা 400। তো সেই জায়গা থেকে আমার যে ভোটে অংশগ্রহণ করাটা, তারা হয়তো মনে করেছিল আমার ভোটার হয়তো শুধুমাত্র তারা। তো আমি বলেছিলাম আমি তো শুধুমাত্র আছে পাহাড়িদের জন্য প্রতিনিধিত্ব করতে আসছি না, আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে আসছি। তো সেই জায়গা থেকে আমি শুধুমাত্র কিন্তু পাহাড়িদের বা আদিবাসী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে এরকম কিন্তু না। আমাকে অনেক বাঙালি বন্ধু যারা আছে, সিনিয়র জুনিয়র, তারা কিন্তু আমাকে ভোট দিয়েছে এবং নির্বাচিত করেছে। তো সে জায়গা থেকে মনে হয় যে আমার দায়িত্ব অনেক, এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমার দায়িত্ব পালন করার সময়। তো আমি যেটা মনে করি যে পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসেবে আমার কিন্তু আরেকটা দায়বদ্ধতা আছে। তো আমি যখনই যেখানে সুযোগ পেয়েছি আমাদের পাহাড়িদের যে কষ্ট, যে কণ্ঠস্বর, আমাদের যে না পাওয়া অধিকার, সেগুলো নিয়ে আমি সবসময় একটা ভয়েস রেজ করতে চেয়েছি এবং এখনও চাই যখন যেখানে সুযোগ পাই না কেন। যেটা আমি যেটা জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে পাহাড়ের রাজনীতি এবং সমতলের রাজনীতির মধ্যে যে ফারাকটা, এটা আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, পাহাড়ের রাজনীতির সাথে আসলে সমতলের রাজনীতি অনেকটা তফাৎ আছে। আমার কাছে সমতলের রাজনীতি আসলে বেশ এখানে ঢাকার যেহেতু পরিস্থিতি, তো তাদেরটাও পর্যবেক্ষণ করেছি এবং পাহাড়ের সন্তান হিসেবে পাহাড়ের রাজনীতিটার ক্ষেত্রটাও আমি দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, শুধু আমার ক্ষেত্রে না, আমার কাছে মনে হয় যে আমার মতো তরুণ যারা আছে তাদের কাছে পাহাড়ের রাজনীতিটা এখন আসলে একটা কমপ্লেক্স একটা সমীকরণ হিসেবে দাঁড়িয়েছে। এই জটিল সমীকরণের চাপে পড়ে আসলে তরুণরা যে রাজনীতিতে উদ্বুদ্ধ হবে সেই প্রচেষ্টা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। অনেকেই হয়তো মনে করতে পারে যে পাহাড়ের তরুণ যারা আছে তারা রাজনীতি বিমুখ, এমন কিন্তু চিত্র আমরা মনে মনে ভাবতে পারি। কিন্তু বাস্তব চিত্রে কিন্তু আমরা যদি দেখি, এটা কখনোই সঠিক একটা কথা না। কারণ আমরা দেখেছি 24-এর পথ পরিবর্তন, গণঅভ্যুত্থানের পরে যখন পুরো বাংলাদেশের রাজনীতি পথ পরিবর্তন হচ্ছিল, ঠিক একইভাবে পাহাড়ের যে চিত্রটা আমরা দেখেছিলাম, মানে আমার এখনও মনে পড়ে খাগড়াছড়িতে প্রায় 30-40 হাজার মতো স্টুডেন্ট থেকে ছাত্র জনতা সবাই রাস্তায় নেমে এসেছিল, যে তাদের একটাই দাবি ছিল আমাদের সাংবিধানিক স্বীকৃতি চাই। এবং এখানে যারা আসছে তাদের 80% কিন্তু তরুণরা। তো এমন কিন্তু না যে তরুণরা রাজনীতি বিমুখ না, কিন্তু আসলে পাহাড়ের যে রাজনীতি আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, এটা সমীকরণটা আসলে খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে সমতলের রাজনীতি করতে আমাদের যতটা না চিন্তা করতে হয়, পাহাড়ের রাজনীতি করতে গেলে আসলে তার থেকে 2-3 গুণ বেশি চিন্তা করতে হয়। আমার কাছে মনে হচ্ছে পাহাড়ের যে রাজনীতি, সেখানে আসলে ক্ষমতার যে লড়াই, ক্ষমতার যে আধিক্য এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা কিছুটা হলেও ব্যাহত হয়েছে। যেমন সমতলে যারা রাজনীতি করে তারা কিন্তু চাইলে অনেক কিছু কথা বলতে পারে, তাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা চর্চা করতে পারে। কিন্তু পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এখানে যারা ক্ষমতাসীন জায়গায় থাকে তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। তো সেই জায়গা থেকে তরুণ যারা আছে তারা আসলে এই রাজনীতিতে আসতে ভয় পায়। এবং এখন নতুন আরেকটা চিত্র পাহাড় এবং সমতলের দুই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ট্যাগিংয়ের রাজনীতি। আপনি হয়তো দেখতে পাবেন এখানে খুব একটা বিশ্লেষণ সবাই একটা দেখে যে আসলে খাগড়াছড়িতে থাকলে মনে একটা দল করে, রাঙামাটিতে থাকলে মনে আরেকটা দল করে, বা বান্দরবানে থাকলে মনে আরেকটা দল করে।
এই যে বিভাজনের রাজনীতিটা তৈরি হয়েছে আমাদের সামগ্রিক যে চেষ্টাটা সেটার পথকে একদম রুদ্ধ করে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে পাহাড়ের যারা বর্ষিয়ান রাজনীতিবিদ আছে তাদের উচিত তরুণ যারা আছে তাদের কথাগুলো শোনা, এবং ওখানে যে একটা ক্ষমতার লড়াই রাজনীতিটা আছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে তরুণদের কথাগুলো শুনে কিছু ডায়ালগ করা, যাতে করে আমাদের যে সামগ্রিক যে চেষ্টাটা, আমাদের যে পাওয়ার যে কথাটা, যে যে জিনিসটা আমাদের কাছে সামগ্রিকভাবে চাওয়ার যে জিনিসটা, সেটা যেন রুদ্ধ না হয়ে আমাদের সবার মধ্যে একটা সমঝোতা তৈরি করা, আসলে যেখান থেকে আমাদের তরুণরা নিশ্চিন্তে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। রাজনীতি আমার কাছে শুধুমাত্র এই না যে সবাইকে সাংগঠনিক রাজনীতি করতে হবে, আমাদের বেশিরভাগ তরুণ রাজনীতিটা বুঝতে চায়, কিন্তু সামহাও তাদেরকে কোনো না কোনো চাপে পড়ে এই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয় এবং তাদেরকে ত্যাগায়িত করা যায় আই হেট পলিটিক্স, কিন্তু আদতে এরকম আমার কাছে মনে হয় না। যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি তো যখন পার্বত্য চট্টগ্রামে কোনো ঘটনা ঘটছে তখন তো আপনাকে আমরা অনেক সময় রাজপথে পেয়েছি, আপনি সোচ্চার ভূমিকা পালন করেছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি এই কণ্ঠস্বরটা তুলে ধরবার জন্য পাহাড়ে যে কণ্ঠস্বরটা আপনার মধ্যেই অনেক সময় ফুটে ওঠেই ঢাকা শহরের রাজধানীতে, এই কণ্ঠস্বরটা ফুটিয়ে তুলতে গিয়ে আপনাকে কখনো কি একাকিত্ব মনে হয়েছে কিনা, নিঃসঙ্গ মনে হয়েছে কিনা? আমি আসলে মানে পাহাড়ের প্রতি খুবই বায়াসড। আমি যখনই যেখানে রাষ্ট্রীয় পর্যায়ে হোক, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে হোক বা গণমাধ্যমে হোক, যখনই যেয়েছি, যখনই গিয়েছি, মানে এটা যদি খুব রিলেভেন্টও না হয় আমি তারপরেও পাহাড়ের কথা বলার চেষ্টা করি। তো আসলে আমরা খুব মানুষ নাই যে পাহাড় নিয়ে কথা বলি, তো যারাই কথা বলি তাদের কাছে একটা সময় হয়তো মনে হতে পারে যে আমরা আসলে একটু একা, কথা বলতে গেলে আমরা খুব একটু একা হয়ে পড়ি। তো আমি মানে আমাদের সমতলের অনেক বন্ধুরাই আমাদের সাথে সংহতি জানান, কিন্তু আসলে দিন শেষে না আমাদের কথাগুলো আমাদেরকেই বলতে হবে। কারণ মানে তারা হয়তো আমাদেরকে সিম্পিটি দেখাইতে পারে, কিন্তু এমপিটি জিনিসটা কিন্তু আমাদের নিজেদের থেকে আসবে। এই যে কোনো একটা ঘটনা যখন হয়, এটা আমার এলাকায় যখন হয়, সেটা আমি আমার জায়গা থেকে যেভাবে ওন করি, সমতলের বন্ধুরা কিন্তু সেভাবে ওন করতে পারবে না। তো যার কারণে আমি আসলে এই কথাটাই সবাইকে বলতে চাই, আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। এটা বাংলাদেশে যারা বসবাস করি বা সমতলে যারা বসবাস করে, রাজনৈতিকভাবে মতাদর্শ ভিন্ন হওয়ার পরও আমাদের একটা সহাবস্থানে রাজনীতি করতে হবে, যেখান থেকে আসলে আমাদের সামগ্রিক চাওয়াটা সেটা যেন আমরা ফুটিয়ে তুলতে পারি। যেমনটা আমরা 24-এর গণঅভ্যুত্থানে দেখেছিলাম, আমরা দেখেছিলাম 24-এর গণঅভ্যুত্থানে এখানে কিন্তু বাম ডান মধ্যপন্থী থেকে শুরু করে সবাই এক হয়েছিল। তো পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে আসলে ঠিক তাই। আমি মনে করি মানুষ যতদিন রাজনীতি করবে তাদের মধ্যে মতাদর্শগত ভিন্নতা থাকবে, তাদের মানে এই রাজনৈতিক ভিন্নতা থাকাটাই খুব গণতন্ত্রের সৌন্দর্য মনে করি। কিন্তু এই যে মতাদর্শগত ভিন্নতা থাকার পরও আমাদের একটা সহাবস্থান করতে হবে যখন আমরা একটা সামগ্রিক জায়গাটা চিন্তা করব। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি সকল কণ্ঠস্বর একসাথে সমবেত হয়ে গাইতে পারি যে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, তো সেই জায়গা থেকে মনে হয় আমাদের অধিকারের যে প্রসেসটা দুটোই যেন একসাথে হবে, আমাদের যে কঠিন পথ আছে সেটা অনেকটাই সহজতর হবে। আপনি হয়তো বা খেয়াল করেছেন, আপনার সাথে কথা বলতে আসার আগে আমি আমার পেজে হচ্ছে একটা দিয়েছিলাম, সেখানে অনেকেই প্রশ্ন করছে, অনেকের মধ্যে অনেকেই প্রশ্ন করছে, সেটা হচ্ছে আপনি তো এখন মাস্টার্সের শিক্ষার্থী, আপনার পড়াশোনা শেষে আপনি রাজনীতিতে ফিরবেন কিনা, বা যদি রাজনীতিতে ফিরেন আপনি কি পাহাড়ের রাজনীতি বা সমতলের কোনো রাজনীতির সাথে অ্যালাইন করবেন কিনা, সেটা অনেকের কাছে প্রশ্ন, আমি সেটা জানতে চাই। এটা আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেছে, মানে ডাকসু ইলেকশনের পরে অলমোস্ট 1 বছর হয়ে গেল। সো আমার আসলে ডাকসুর মেয়াদও শেষ হবে 1 মাসের মধ্যে, এবং একই সাথে আমার ছাত্রত্ব হয়তো 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমি এটা নিয়ে কিছুটা কনফিউজড। আমি আসলে রাজনীতিতে অ্যাক্টিভ থাকতে চাই, আমি অবশ্যই আমাদের কথাগুলো বলতে চাই, এবং ডাকসু ইলেকশনের পরে আমি হিলট্রেক্সে যখনই যে জায়গায় গিয়েছি আমি এত সম্মান এত ভালোবাসা পেয়েছি, তো আমার কাছে রাজনীতি করাটা একটা দায় হয়ে দাঁড়িয়েছে যে আমাকে অবশ্যই আমার কথা বলে যেতে হবে। মানে আমি কক্সবাজারের খুব প্রত্যন্ত একটা গ্রামে গিয়েছি যেখানে চাকমারা বসবাস করে কিংবা রাখাইনরা বসবাস করে, এবং একই সাথে রাঙামাটি অনেক প্রত্যন্ত একটা গ্রামে গিয়েছি। তো তাদের কাছে যখন আমি মানে মানুষের কাছাকাছি যখনই যেয়েছি, তো তারা আমাকে একটাই কথা বলেছে যে মানে তুমি আমাদের ভবিষ্যৎ, তুমি আমাদের কণ্ঠস্বর, আমরা আসলে তোমাকে ওভাবেই দেখতে চাই।
তো সেই জায়গা থেকে আমাকে একটা জায়গায় দায়বদ্ধ থাকতে হয়, আমাকে এই কথাটা বলতে হবে এবং এই কথাটা বলার জন্য আমাকে রাজনৈতিক হতে হবে। কিন্তু আসলে রাজনীতিতে পেশা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে আমার অনেকগুলো সীমাবদ্ধতা আমি দেখতে পাই। যেমন আমি একটু আগেও বললাম যে পাহাড়ের রাজনীতি করার ক্ষেত্রে পাহাড়ের যে জটিল সমীকরণ, এই সমীকরণ আমি যখন মেলাতে যাব তখন আমার কাছে মনে হয় যে আমার কথা বলার জায়গাটাও না একটা জায়গায়, মানে মানুষ তো আসলে কোনো না কোনোভাবে একটা সাইডে দাঁড়াতে হবে। তো পাহাড়ের রাজনীতি যখন আমি হয়তো ডিরেক্টলি কোনো জায়গায় ইনভলভ হয়ে যাব তখন আমার জায়গাটা সীমাবদ্ধ হয়ে যাবে, আমি সবার হয়ে উঠতে পারবো না। আবার পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে আমি দেখেছি, মানে সমতলের রাজনীতির ক্ষেত্রেও দেখেছি কোনো না কোনোভাবে আসলে কোনো একটা দলের সাথে অ্যালাইন করতে হয়। তো পাহাড় থেকে কোনো নারী যখন কোনো একটা জাতীয় পর্যায়ের রাজনীতিতে অংশগ্রহণ করে তাকে আসলে বিভিন্ন সাইবার বুলিংয়ের মধ্য দিয়ে যেতে হয়, বিভিন্ন ধরনের কানাঘুষার মধ্য দিয়ে যেতে হয়। তো আমি যেটা বিশ্বাস করি সব কিছুর প্রস অ্যান্ড কনস আছে। তো সেই জায়গা থেকে আমি এখনও প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আছি, আসলে আমি কি করব না। কিন্তু আমি আসলে যে কাজটা করতে চাই, আমি রাজনৈতিক মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। সেটা হয়তো বা আমি এখনও পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি যে আসলে ডিরেক্টলি কোনো রাজনৈতিক দলের সাথে যাব কি যাব না। কিন্তু আমাকে, যেহেতু আমার মধ্যে একটা রাজনৈতিক বোঝাপড়া চলে আসছে, আমি কিন্তু অরাজনৈতিক হিসেবে কখনোই থাকতে পারবো না। আমি যখনই দেখবো কোনো একটা অন্যায় হচ্ছে তখন কিন্তু আমাকে কথা বলতে হবে। কিন্তু একদম পেশাগত দিক থেকে একটা রাজনীতিবিদ হতে যাব কি যাব না সেটা আসলে নির্ভর করবে ঠিক 1 বছর পরে, আমি যখন আমার ছাত্রত্ব শেষ করব ওই সময়ের মধ্যে দিয়ে। তখন যদি মনে হয় যে আমাকে কিছু একটা করতে হবে সেটা আমি করব। যেটা পাহাড়ের রাজনীতি নিয়ে যখন কথাবার্তা হচ্ছে আপনার সাথে, তখন আরেকটা প্রশ্ন আমার কাছে খুব জানতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে আপনার পাহাড়ে যে রাজনীতির অবস্থা, ছাত্র রাজনীতির থেকে অন্যান্য যে উইংসগুলো কাজ করছে, হ্যাঁ, এই রাজনীতিতে একটা বেহাল দশা, বেহাল দশার মতো এক সময়কার যেই নেতৃত্ব বা এক সময়কার যেই কণ্ঠস্বরগুলো ছিল সেগুলো কোনো না কোনোভাবে হচ্ছে স্তব্ধ করা হয়েছে। হ্যাঁ, এখন যেই পর্যায়ে আছে এখন থেকে যদি বলতে গেলে নারী নেতৃত্বেরও খুব একটা বড় সম্পদ, এবং আগের মতো আর সেটাভাবে আমরা মনে হয় দেখছি না পাহাড়ের যে রাজনীতির ক্ষেত্রে নারী নেতৃত্ব। আমরা কল্পনাতে আমাদের কথা বলতে হবে, অনেকে হয়তো আপনাকে কল্পনার সাথে হচ্ছে সিমিলারিটি ভাবেন, হ্যাঁ, সেই দায়িত্বটা সিমিলারিটি না, আপনাকে সেই আসনে দেখতে চায়। আপনি এই ক্ষেত্রে আপনি কতটুকু বা কীভাবে কতটুকু প্রিপেয়ার বা কীভাবে আপনি যদি চায়, আপনার তো একটা মানুষের, আপনি তো ধরেন যদি বলি আপনার তো একটা জনগণের চাওয়া, সাধারণ মানুষের চাওয়া পাওয়ার পরে আপনার অনেক কিছু নির্ভর করছে, আপনি কী করবেন ভবিষ্যতে? যদি অনেকজনই চায় সেটা, যদি সাধারণ মানুষজন চায়, তাহলে আপনি সেক্ষেত্রে কী করবেন? দেখুন, আমার কাছে যেটা মনে হয়, কল্পনা চাকমার কথা যে বললেন, কল্পনা চাকমা আসলে একটা বড় মাপের মানুষ, আমি তার ধারে কাছে কখনো পৌঁছাতে পারবো না। আমি যেটা করতে পারি তার উত্তরসূরি হিসেবে তার যে অসমাপ্ত কাজকর্ম আছে সেটা আমি করার আপ্রাণ চেষ্টা করতে পারি। তো জনগণের চাওয়া পাওয়ার জায়গা থেকে আমার কাছে মনে হয়, আমি যেটা বললাম, তাদের কাছ থেকে যে সম্মান এবং ভালোবাসাটা পাচ্ছি বারবার, সেটা আমাকে একটা দায়বদ্ধতার জায়গা তৈরি করে। তো সেই জায়গা থেকে আমি এটা সবসময় বলবো, আমি আজীবন আসলে আমার পাহাড়ের মানুষের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই। কিন্তু পরিস্থিতিটা আসলে এখানে অনেক ভিন্ন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় আমাদের সাথে, কারণ আসলে এই জটিল সমীকরণে আমাদেরকে বেঁচে থাকতে হলে কিছু জায়গায় মধ্যপন্থার অবলম্বন করতে হয়। বৌদ্ধ ধর্মের অনুসারী হিসেবে গৌতম বুদ্ধ এই জিনিসটা বলে গিয়েছেন যে আসলে কিছু জায়গায় আমাদেরকে মধ্যপন্থী হিসেবে থাকতে হয়। তো আমার কাছে মনে হয় যে নিজের জায়গা থেকে যেভাবে প্রতিনিধিত্ব করার কথা সেভাবে আমি নিজেকে সবসময় তৈরি করতে প্রস্তুত, এবং পাহাড়ের কোনো ক্রাইসিস যখন হবে বা যা হতে যাবে এরকম যদি কোনো একটা সিচুয়েশন তৈরি হয়, আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি পাহাড়ের কণ্ঠস্বর হয়ে থাকার চেষ্টা করব। আমি হয়তো কল্পনা চাকমার মতো খুব বেশি তার মতো হতে পারবো না, কিন্তু তার মতো হওয়ার চেষ্টা করব। এবং পাহাড়ের মানুষজনের তো আসলে খুব বেশি আহামরি চাওয়া পাওয়ারও ব্যাপার নাই, তাদের কাছে যে জিনিসটা মনে হয় যে একটু নিজেদের মতো করে সম্মানের সহিত বেঁচে থাকার যে অধিকার, আমি সেটা পাওয়ার জন্য যা কিছু করা দরকার আমার মনে হয় আমি চেষ্টা করে যাব। নারী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এখানকার যে পাহাড়ের ছাত্র রাজনীতি আছে, এই পাহাড়ের ছাত্র রাজনীতির দৃষ্টিভঙ্গিগত জায়গা থেকে আপনি কী পরিবর্তন চান? পাহাড়ের বা সমতলের নারী নেতৃত্বের কথা যদি বলি,
দুটোই এখনও দুই জায়গার পার্সপেক্টিভ থেকে যদি বলি, নারীদের জন্য রাজনীতিতে আসা বা নারী নেতৃত্ব তৈরি করাটা খুবই কষ্টদায়ক একটা সময় এবং খুবই কঠিন একটা সময় আমি মনে করি। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারে, পাহাড় এবং সমতলের উভয়ের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি নারীদের জন্য একটা স্পেস তৈরি করে দেয় যে নারীরা রাজনীতিতে আসুক এবং নারী নেতৃত্ব তৈরি করুক, সেটা যদি তারা করতে পারে তাহলে আমার মনে হয় যে একটা খুব সুন্দর একটা পথ মসৃণ হবে। আমরা আসলে যেভাবে দেখতে পেয়েছি যে কল্পনা চাকমা যেভাবে তার নেতৃত্ব দিয়েছিলেন সে সময়কালীন, এখনকার সময়ের বাস্তবতায় এই নারী নেতৃত্ব আসতে পারছে না আমার কাছে মনে হয় একটা বিভাজনের রাজনীতি হওয়ার কারণে। কারণ আমরা বেশিরভাগ সময় দেখতে পেয়েছি এই পাহাড়ের জটিল সমীকরণে যেসব নারীরা ছোট ছোট ছাই থেকে যখন একটু করে আগুন জ্বলতে শুরু করে, তুষের আগুনের মতো যখন জ্বলতে শুরু করে, কোনো না কোনো একটা সাগরের ঢেউ এসে এখানে পানির ঝাপটা মেরে দিয়ে চলে যায় এবং একই সাথে তুষ এবং আগুনের যে ফুলকিগুলো সেগুলো নাই হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে নারী নেতৃত্ব তৈরি করার জন্য যেটা করতে হবে, যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে এই পথটা তৈরি করে দিতে হবে। এবং নারীরা কিন্তু এমন কিন্তু না যে নারীরা নেতৃত্ব দিতে পারছে না। আমি দেখেছি পাহাড়ে অনেক প্রতিভাবান, অনেক পোটেনশিয়াল অনেক নারী নেতৃত্ব আছে যারা আসলে একটুখানি সুযোগ পেলে তাদের সেই জায়গাগুলোতে তারা ফুটে উঠতে পারবে। কিন্তু বর্তমান সময়ের যে রাজনীতি, এটা সমতল এবং পাহাড়ের ক্ষেত্রে একটা ট্যাগিংয়ের রাজনীতি আছে, একটা সাইবার বুলিংয়ের চরিত্র আছে এবং একই সাথে চরিত্র হরণের যে রাজনীতিটা আছে সেটা খুবই দুঃখজনক। এখানে দেখা যাবে আমি যদি কোনো একটা দল করা শুরু করি, আমার অপোজিট যে দলটা আছে তারা আমাকে প্রথম যে কাজটা করবে চরিত্র হননের কাজটা করবে এবং একই সাথে সেটাকে কাউন্টার হিসেবে দেওয়ার জন্য দেখা যাবে আমার যে দল থাকবে সে দলের যেসব নেতৃত্ব আছে, পুরুষ নেতৃত্ব, তারাও কিন্তু তাদের বিপরীত যে দলের নারী নেতৃত্ব আছে তাদের চরিত্র হরণের চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় বা রাজনৈতিক ব্যবস্থায় আমাদেরকে আসলে সকল রাজনীতিবিদ যারা আছে বা রাজনৈতিক দল যারা আছে তাদের মতাদর্শগত ভিন্নতা থাকলেও কিন্তু নারী নেতৃত্বের ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু হলেও একটা সহাবস্থানের রাজনীতি করতে হবে। সে জায়গা থেকে আমার মনে হয় যে রাজনীতিতে নারীদের আসার যে পথটা সেটা অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। বর্তমান ছাত্র রাজনীতির ছাত্র রাজনীতির পরিমণ্ডলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে আপনার যদি এখানকার যারা নেতৃত্বে আসনে আছে তাদের পর্যবেক্ষণটা কি আপনার? পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে আসলে বারবার আমাকে হতাশ করে। আমি বারবার সময় দেখেছি জুলাইয়ের পরে বা জুলাইয়ের আগে আমাদের চাওয়া পাওয়া কিন্তু এক, কিন্তু রাস্তায় আন্দোলনের ক্ষেত্রে আমরা কিন্তু ভিন্ন পথ অবলম্বন করি। তো সেই জায়গা থেকে মনে হয় যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে আছে, পাহাড়ের যেসব ছাত্র সংগঠনগুলো আছে, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে, আমার কাছে মনে হয় যে আমাদের একটা ডায়ালগ, তাদের মধ্যে একটা ডায়ালগ হওয়া উচিত আসলে। কারণ আমরা এমনিতেও সংখ্যালঘু জাতিগতভাবে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে। তো সেই জায়গা থেকে যদি আমরা আবার নিজেদেরকে লঘু লঘু করতে করতে একটা সময় দেখা যাবে আমরা নাই হয়ে গিয়েছি। তো আমাদের আসলে সময় খুবই কম আমার কাছে যেটা মনে হয়। তো এই কম সময়ের মধ্যে দিয়ে আমাদের আসলে ডায়ালগ করে একটা জায়গায় পৌঁছাইতে হবে। আমরা আসলে কি চাই, পাহাড়ের মানুষ আসলে কি চায়, পাহাড়ের যে রাজনীতি বোঝে না যে ছাত্রতা, যে ছাত্রীরা, তারা আসলে কি চায়, তাদেরকে সাথে রেখে আমাদেরকে আসলে একসাথে আগাতে হবে। এখানে আসলে বিভাজনের রাজনীতি আমরা যতটাই করব, সেটা ব্রিটিশ আমল থেকে আমরা দেখতে পেয়েছি যে ব্রিটিশ আমল থেকে এখন অবধি ডিভাইড অ্যান্ড রুল যেটা আছে সেটা পাহাড়ের ক্ষেত্রে খুব সুন্দর অ্যাপ্লিকেবল। তো সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা আউটকাম বেরিয়ে আসবে। আমরা আসলে যেটা চাই সেটার পৌঁছাইতে যে সময়টা আমাদের এখনকার সময় যেটা লাগছে সেটা মনে হয় একটু কম লাগবে এবং আমরা যেটা চাই সেটার একদম না পেলেও সেটার কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। ভবিষ্যতে আপনাকে জনপ্রতিনিধি হিসেবে আমরা দেখব। এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন। জনপ্রতিনিধি হওয়া আসলে খুব একটা সহজতর কাজ নয়। কারণ আমি দেখেছি আসলে আমার পরিবারের একটা জনপ্রতিনিধি হওয়ার যে একটা প্রসেস আমি দেখেছি। আমার বাবা ইউপিতে সদস্য ছিল, পরবর্তীতে চেয়ারম্যান হয়েছে। তো জনপ্রতিনিধি হওয়া আসলে খুব একটা সহজ কাজ নয় এবং জনপ্রতিনিধি হওয়ার জন্য আসলে যে পরিশ্রমগুলো করা লাগে সেটা আমি এবার ইলেকশনের সময়ও দেখেছি আসলে। আর একজন জনপ্রতিনিধি কখনো একজন ভালো মানুষও হতে পারে না। তো সেই জায়গা থেকে মনে হয় আমার মধ্যে হয়তো একটা সুপ্ত বাসনা আছে, হয়তো বা ভবিষ্যতে যখন আমি নিজেকে একটু যোগ্য করে তুলতে পারবো, আমি আরেকটু সচেতন হতে পারবো,
তখন হয়তো একটু চিন্তা ভাবনা করতে পারি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এখন অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমার রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে আমার নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্টের মধ্যে অনেক ঘাটতি আছে। আমি সেগুলোকে আগে ফিল আপ করতে চাই, এবং পরবর্তীতে যদি কখনো মনে হয় যে জনগণদের চাচ্ছে এবং এর সাথে আমিও চাচ্ছি, যখন জনগণ এবং আমার চাওয়ার মধ্যে যখন একটা ব্যালেন্স চলে আসবে, তখন চিন্তা করতে পারি। আপনাকে যেটা এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান প্রজন্মে কেউ যদি রাজনীতিতে আসতে চায়, তাদের যারা রাজনীতি করতে চায় বর্তমান প্রজন্মে কেউ, তাদের প্রতি আপনার পরামর্শটা কী হবে? আমি অবশ্যই ওয়েলকাম জানাতে চাই। আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষ আসলে রাজনৈতিক জীব, সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হতে পারে। তো রাজনীতির বাইরে আসলে কিছু নাই। এই যে আমরা বলি আসলে আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতি মানে আসলে এই না যে আপনাকে একদম সাংগঠনিক রাজনীতি করতে হবে। আমরা তো নিজেদের দৈনন্দিন জীবনে আমরা রাজনীতি করি। এই যে আমাদের চালের দাম কী হবে সেটাও একটা রাজনীতিবিদ ঠিক করে দেয়, আমরা কি খাবো সেটাও একটা রাজনীতিবিদ তৈরি করে দেয়, এবং আমাদের আসলে কি বলবো, ভবিষ্যৎ কি হবে সেটাও একটা রাজনীতিবিদ তৈরি করে দেয়। তো আমাদের ভবিষ্যৎ যখন আমাদের হাতেই থাকে, তখনই থাকবে যখন আমাদের জায়গায় রাজনীতিবিদরা আসবে। তো আমি মনে করি পাহাড়ের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে পাহাড়ের মানুষদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনীতি মাত্র এই না যে আমাকে আসলে সাংগঠনিক রাজনীতি করতে হবে, বরং আমরা রাজনীতি করতে পারবো বিভিন্নভাবে। যেমন একটা গান দিয়ে একটা রাজনীতি হয়, একটা ছবি আঁকার মাধ্যমে একটা রাজনীতি হয়, কথা বলার মধ্য দিয়ে একটা রাজনীতি হয়, একটা কবিতার মধ্য দিয়ে রাজনীতি হয়। আমাদেরকে আসলে ওই জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। আমি যখন কোনো একটা গুণী মানুষের সাথে কথা বলি, তখন আমাকে তারা বলে যে আসলে রাজনীতি কিন্তু শুধুমাত্র মিছিলে বা রাস্তা ক্ষেত্রে হয় এরকম না, আমাদেরকে রাজনৈতিক রাজনীতিটাও বুঝতে হবে। যেমন 24-এর পরে খাগড়াছড়িতে যখন একটা বিশাল সমাবেশ হয়, তখন কিন্তু একটা ঘটনা ঘটেছিল। 2-4 জন ছেলে পেলে গিটার হাতে নিয়ে একটা গান করেছিল যে নসাং যে বাড়ি জাগান সারি ইদু আগঙ্গ জনমান পরি। মানে এই 4টা লাইনের মধ্য দিয়ে আমাদের নিজেদের যে দেশপ্রেম, নিজেদের জায়গাকে যে ওন করার চেষ্টা, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়ে ওঠে। তো আমি মনে করব যারা আসলে রাজনীতিতে আসতে চায়, আমি তাদেরকে বলবো যে প্লিজ আপনারা আসুন। আমরা যদি সকলে রাজনৈতিক জীব হতে পারি, রাজনৈতিক মানুষ হতে পারি, আমাদের যে সামগ্রিক চাওয়াটা সেটা আমরা খুব সহজেই অর্জন করে ফেলতে পারবো। কারণ রাজনীতির বাইরে আসলে কিছু নেই। তো সেই জায়গায় যেহেতু আমাকে রাজনীতি একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, আসুন আমরা একটু নিজেরা বোঝাপড়া করি এবং নিজেদের মধ্যে এই বোঝাপড়ার জায়গাটা আমরা তৈরি করি। তো সেক্ষেত্রে যেটা হবে, আমাদেরকে যেভাবে রাষ্ট্র বোকা বানায়, আসলে সেই বোকা বানানোর পদ্ধতি হয়তো তাদের কাছে একটা কি বলবো কঠিন হয়ে দাঁড়াবে। মানে এখন কিন্তু আসলে আমরা খুব বেশি রাজনৈতিক না হওয়ার কারণে এই সহজ সরল পাহাড়ি মানুষগুলোকে বিভিন্নভাবে কিন্তু বোকা বানানো যায়। বোকা বানানোর 101তম পদ্ধতি খুবই সহজভাবে রাষ্ট্র আমাদের উপর প্রয়োগ করে। তো আমার কাছে মনে হয় যে যখন একটা মানুষ রাজনৈতিক জীব হয়ে দাঁড়াবে, রাজনৈতিক মানুষ হিসেবে দাঁড়াবে, সচেতন মানুষ হিসেবে দাঁড়াবে, তখন কিন্তু আসলে চাইলেও বোকা বানানো যাবে না। এবং সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আসলে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। যেটা হচ্ছে আপনার তো ডাকসুর মেয়াদ শেষ হওয়ার প্রায় কাছাকাছি সময়, আর বলতে গেলে মাস 2-1 আছে। আমার কাছে আপনার কাছে আমার কষ্টটা হচ্ছে এই শেষ সময় আছে, আপনি আরও কী কী লক্ষ্য ছিল আপনি পূরণ করতে চান? একদম শেষ সময়ে আসলে যে টার্গেটগুলো করা যায় সেগুলো করা সম্ভব হয় না, কারণ এখানে আমি প্রথমেই বলেছিলাম আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো আছে এবং একই সাথে আমার কলিগদের অসহযোগিতাপূর্ণ যে আচরণগুলো আছে, সেগুলোর কারণে আসলে আমি চাইলেও খুব বেশি অনেক বড় ইমপ্যাক্টফুল কাজ করতে পারবো না। কিন্তু আমার জায়গা থেকে যেগুলোতে করার কথা সেগুলো আমি করে যাচ্ছি, এবং আমার দায়িত্ব শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আসলে যেগুলো করার কথা, আমার ম্যানিফেস্টোতে খুব বেশি কঠিন জিনিসপত্রগুলো ছিল না, খুব বেসিক জিনিসপত্র, খাবার, স্বাস্থ্য কিংবা আবাসন, এই সংক্রান্ত বিষয়গুলো। তো ইতোমধ্যে প্রশাসনকে আমি বারবার জানিয়েছি, মানে আমি চিঠি দিয়েছি, কিন্তু আসলে আমি তো চাইলেও এখন মেয়েদের জন্য হল করে দিতে পারবো না। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ডাকসুতে আসার পরে, ডাকসুর মেয়াদ তো 1 বছর হয়, তার পরবর্তী ডাকসুতে যারা আসবে তাদের কাজ করার পথটা অনেক সহজ করে দিয়েছি। যেমন মেয়েদের কথাগুলো নিয়ে বারবার কথা বলার চেষ্টা করেছি, কিংবা এখানে সংখ্যাগরিষ্ঠ যেসব মতাদর্শীগুলো আছে তাদের বাইরে যে কণ্ঠস্বরগুলো আছে সেগুলো কিন্তু আসে না, আমি কিন্তু সেগুলো তোলার কথা চেষ্টা করেছি। তো আমার কাছে মনে হয় যে আহামরি আমি অনেক কিছু করতে পারবো না, আমি চাইলেও কাউকে এসি দিতে পারবো না, আমি কাউকে চাইলে পানির ফিল্টার দিতে পারবো না। সেগুলো ছাড়াও বাকি যে কাজগুলো করার কথা, আমাকে প্রশাসনকে যে চাপ দেওয়ার কথা, যে প্রেশারটা দেওয়ার কথা, আমার কাছে মনে হয় আমি সেটা করতে পারছি। আমি
প্রায় শেষ পর্যায়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি এই 1 বছরকে যদি আপনাকে যদি বলা হয় এই 1 বছরকে আপনি পুরো 1 লাইনে যদি নিজেকে বর্ণনা করতে বলা হয় আপনি কী বলবেন? আহ, এই 1 বছরে আসলে আমি কি বলবো আসলে একটা প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে এই পথটা বা আমাদের জীবনের যে পথ, আমাদের রাজনৈতিক যে পথ, এক এক সময় এক এক রকম হয়। কখনো আপস, কখনো ডাউন, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন আসলে বুঝতে পারছি যে সকল কিছু থাকার পর আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের অনেক লিমিটেশনস থাকবে, আমাদের অনেক বাধা থাকবে, তারপরও আমাদেরকে যে কনফিডেন্স যেটা আছে সেটাকে বিল্ড আপ করতে হবে। এবং একটাই কথাই বারবার মনে হয়, কখনো 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 কোনো জায়গায় থামানো যাবে না। আমাদেরকে আসলে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে এবং একটা রিলে দৌড়ের মতো আসলে আমার কাছে যেটা বারবার মনে হয়, আমি যে আমার যতটুকু যা করার কথা, আমার যতটুকু দৌড়ানোর কথা, আমি আমার জায়গায় ওই কাঠিটাকে নিয়ে দৌড়াচ্ছি এবং পরবর্তীতে যে আসবে ওই কাঠিটা আমি তাকে দিতে চাই। কারণ ওভারনাইট কোনো কিছুই চেঞ্জ আসবে না। তো ধীরে 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 জিনিসটা করতে হবে, একটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। আমার যতটুকু যা করার কথা, একটা কাঠি নিয়ে আমি দৌড়িয়েছি, আবার আমার যে টিমমেট যে আসবে, পরবর্তীতে যে আসবে, ওই কাঠিটা আমি তাকে তুলে দিতে চাই। এবং আমি আশা রাখি সবসময়, আমি কখনো নিরাশ হই না। এই আশাটা রেখে আসলে আমি চেঞ্জগুলোকে আনতে চাই। এবং আমার কাছে যেটা শুরু সেটা আমি করে দিয়েছি এবং আমার পরবর্তীতে যারা আসবে তারা সেই শুরুর যে পথটা আমার সামনে থেকে আরও এগিয়ে নিয়ে একটা পর্যায়ে গিয়ে আমরা ওই যে রানটা শেষ করব, ফিনিশ করব। এবং এই জায়গা থেকে আমাদের আসলে হয়তো বা ওইটা শেষ হওয়ার পর আরেকটা লড়াই আসবে, ওভাবে আমাদের কাউকে না কাউকে আবার দৌড়াতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব অল্প সময়ের মধ্যে আমাকে সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাও